সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে গেলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সংকটে পড়তে পারে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আর বিএনপি নেতাদের বক্তব্য, গণতান্ত্রিক ধারা ফেরাতে যে কাজগুলো শুরু হওয়া প্রয়োজন সেগুলোর কিছুই হচ্ছে না। দেশের মানুষকে জিম্মি করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংস্কার দীর্ঘায়িত করা হচ্ছে, কিন্তু কারো স্বার্থ রক্ষায় সংস্কারের নামে নির্বাচন পেছালে জনগণ তার জবাব দিবে। অন্যদিকে দায়িত্ব গ্রহণের পর নির্বাচন, বিচার ব্যবস্থা ও অর্থনীতির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত সংস্কারকেই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের ১০ মাস পর কতটা এগিয়েছে সরকারের অগ্রাধিকারমূলক এসব কাজ? অগ্রাধিকার তালিকায় কি কোনো পরিবর্তন এসেছে? এসব নিয়ে আজকে সম্পাদকীয় অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার। আর এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। মানুষকে জিম্মি করে সংস্কার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রাখার অভিযোগ। একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যে। রমনা বটমূলে বোমা হামলা ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ, সাজা কমল ৯ আসামির, ২ জনের যাবজ্জীবন। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা রাষ্ট্রপক্ষের। মিরপুরে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে। সংরক্ষিত নারী আসামের সাবেক এমপি রুবিনার বিরুদ্ধে দুদকের মামলা। এবং এনবিআর বিলুপ্ত হলেও প্রভাব পড়বে না রাজস্ব আদায়ে, বললেন অর্থ উপদেষ্টা। অধ্যাদেশ বাতিলের দাবিতে ৩ দিন কলম বিরতির ঘোষণা কর্মকর্তাদের। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু আজকে আপনাদের বক্তব্য, বিশেষ করে আপনারই একটি মন্তব্য কোট করে আমি আমার কথা শুরু করেছিলাম। আপনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে গেলে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সংকটে পড়তে পারে, এমন একটি মন্তব্য আপনি করেছেন। বিএনপি নেতারাও কিন্তু বলেছেন যে একটি গোষ্ঠীর স্বার্থে নির্বাচনকে দীর্ঘায়িত করতে গেলে কিংবা নির্বাচন অনুষ্ঠান দেরি হলে এটি আসলে তারা মেনে নেবেন না। আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে সরকার রুটিন কাজের বাইরে কাজ করছে, এবং সরকার যে অগ্রাধিকারমূলক কাজগুলোর কথা বলেছিল সেগুলো কতটুকু তারা করতে পারলো? আপনাকে ধন্যবাদ। আমাদের সিনিয়র পলিটিশিয়ান শ্রদ্ধেয় ফজলু ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে আমরা তো প্রতিদিনই আমাদের মতো করে বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা বলি বা আমাদের যে দলীয় কর্মকাণ্ড সেটাকে অব্যাহত রাখি। আজকে আমাদের একটা নির্ধারিত আমন্ত্রণ ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন, তাদের সাথে আমাদের বৈঠক ছিল। যদিও বৈঠক সমাপ্ত হয় নাই, ৪ ঘন্টার বৈঠক অসমাপ্ত রয়ে গেছে, আর একদিন আমরা যাব। তো সেইখানে আমরা যে কথাটা আসলে বলেছি, অনেক কথা বলেছি, কিন্তু আপনি যেটা বললেন আমি ওই দিকেই আসি। আমরা প্রথমেই যাওয়ার পরে ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে যে কথাটা বলার চেষ্টা বললাম যে দেখেন, আপনারা যাদের প্রতিনিধিত্ব করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা দুইটাকে কোট করেছি। এই জন্য আপনাকে বলি যে ১২ই অগাস্ট দায়িত্ব নেওয়ার পর ২৪ সালে আমরা দেখা হওয়ার প্রথম মানে ৮ তারিখে নিলাম, কয়দিন পরে আমরা ওনাকে কতগুলো কাজের কথা বলেছিলাম। তার মধ্যে একটা ছিল যে মনে রাখতে হবে, কোনো এই আন্দোলনের মধ্য দিয়ে কোনো দল বা গোষ্ঠী বিজয়ী হয়নি, বিজয়ী হয়েছে জনগণ। সুতরাং তার স্বার্থ রক্ষা যদি করতে হয়, আপনাকে সুষ্ঠু নীতিমালা গ্রহণ করে দ্রুততার সাথে করতে হবে, এবং একটা ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব দিতে হবে। একইভাবে আরেকটা কোট করে বললাম যে ৫ই অক্টোবর ২ মাস পরে যখন আবার আমরা গেলাম, তখন লিখিতভাবে আমরা বলেছিলাম যে তখন সংস্কারের আলোচনাগুলো হয়েছে, এবং বিশেষ করে সংবিধান পুনর্লিখন, ছুঁড়ে ফেলানো, সংস্কারী আলোচনা হচ্ছিল। আমরা বললাম আপনার কমিশনের নাম দিয়েছেন সংস্কার কমিশন, কিন্তু এইখানে অনেক আমরা দেখতে পাচ্ছি যারা অন্য কথাগুলো বলে, এটা যথাযথ হবে না। আমাদের প্রয়োজন হচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার প্রয়োজন, এটা করেই নির্বাচনের জায়গায় যাওয়া। তখন প্রধান উপদেষ্টা একটা কথা আমাদেরকে বলেছিলেন যে হ্যাঁ, আমি দেরি করব না, এবং আলোচনায় যতটুকু ঐকমত্য হয় ততটুকু করে আমি দ্রুততার সাথে যাব। তো বললাম ৯ মাস হয়ে গেল, আপনাদের এই কমিটির
আমরা দেখলাম অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই 9 মাসে তো আমরা কোনো সংস্কারের টিকিটিও খুঁজে পাচ্ছি না। জি বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে আমাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য তার উপরে আক্রমণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মব এখনো দমন হয় নাই। এরকমের আরো বললাম যে যদি এই কাজগুলো চলতে থাকে, আমরা যে সংস্কারটুক প্রত্যাশা করি, আপনাদের সাথে নানা মত দ্বিমত আছে, কিন্তু যতটুকু প্রত্যাশা করি সেইটাও কিন্তু করতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি অনেক বড় কাজে হাত দেন, তাহলে নির্বাচন বিলম্বিত হবে, এবং নির্বাচন বিলম্বিত হলে সেটা কিন্তু পুরো গণ অভ্যুত্থান তার আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে এবং নানা সংকটগুলো গড়ে উঠবে। এটাকে আমরা একেবারে আমাদের বুদ্ধি বিবেচনা থেকে সেই আলোচনাগুলো আজকে এখানে করেছি। আমি বিশেষ করে আরেকটা জিনিস আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এইটা ওনাদেরকে বলেছি। ধরুন, আমি অত বড় আলোচনায় যাচ্ছি না, সংবিধান নিয়ে যতটুকু ওনারা করেছেন আমাদের অনেক পয়েন্টে দ্বিমত ঘোরতরভাবে বলেছি যে 4 মূলনীতি, এই মুক্তিযুদ্ধ হঠাৎ করে হয় নাই, যে ধারাবাহিকতা হয়েছে ওইটার উপরে ভিত্তি করে আমরা গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে পারিনি বলে 90-এর গণঅভ্যুত্থান করতে হয়েছে, 24-এ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান করতে হয়েছে। তাহলে ওই সময়ের যে আকাঙ্ক্ষা এবং এইখানকার আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া কিছু করা যাবে না। তো সেইটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইটা একটা দেখতে হবে। আরেকটা কাজ হচ্ছে যে আমাদের এই সময় এগুলোকে যদি বিতর্কিত করার কাজটা সামনে আসে, তাহলে কিন্তু আসল কাজগুলো করতে পারবেন না। এইগুলো আপনাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে। আমরা এটা বলতে যে আমরা একটা বললাম, দৃষ্টি আকর্ষণ করলাম, এবং ওনাকে আমরা জনসম্পৃক্ততার যা জন্য বলেছেন মোটামুটি এগুলো তো আমরা গণমাধ্যমে দেখেছি। একটা পয়েন্ট বলি যেটা হয়তো গণমাধ্যমে আসে নাই, ওইটা বলার জন্য ছোট্ট সময় লাগবে। একটা বললাম যে নির্বাচন কমিশন সংস্কারের যে পুস্তিকা রচনা করেছেন তার মধ্যে অনেক ভালো ভালো কথা আছে, যেটা ভালো নির্বাচনের জন্য ঐক্যমত্য হওয়া দরকার। ধরুন, টাকার খেলা কিভাবে বন্ধ হবে, কিন্তু ওইখানে কিন্তু গতবারের থেকে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। আমি জানি না, দেখবেন যে এটা কিন্তু আলোচনায় আসছে না। তা আমরা বললাম যে এরকম আরো উদাহরণ দিয়ে বললাম, এটা আমি নেগেটিভ বললাম, পজিটিভ আছে। বললাম যে আপনারা এইগুলো যদি আলোচনায় আনতেন, তাহলে জনগণ সম্পৃক্ত হতে পারত। জনগণ সম্পৃক্ত হয়ে কোনো দলের ত্রুটি দুর্বলতা হলো তাদের উপরে হস্তক্ষেপ করতে পারত, জনগণ সচেতন হতে পারত। আপনারা বরঞ্চ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার এইটাকে প্রধান করে দ্রুততম সময় সরকারকে দেন, এবং সরকার এই পথে হাঁটুক। না হলে নির্বাচন বিলম্বিত হলে নানা সংকটের কিন্তু উদ্ভব হতে পারে। আর আপনারা বড় সংস্কারে হাত দিলে আমরা দেখতে পাচ্ছি এই সংকট ঘনীভূত হবে বলে। আপনি যে সংখ্যা প্রকাশ করেছেন, এখন কি সেই সংখ্যা আসলে বাস্তব রূপ নিচ্ছে কিনা? আমি যদি অন্যভাবে বলি, আপনি দেখেন এই 9 মাস পরে আপনি মব নামক কি জিনিসটি খেয়াল করেছেন? এখনো কি বন্ধ হচ্ছে? ধরেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কেউ দাবি করছে, করতেই পারে, যে কারোর দাবির ব্যাপার। সরকার একটা করেছে তার কার্যক্রম নিষিদ্ধ। এটা যদিও আমার যদি ভুল না করে গত বছর সেপ্টেম্বরেই তারা এই ধরনের একটা ভাবনা ভেবে রেখেছিল, দাবি করতে পারে। কিন্তু শাহবাগে যদি এই দাবির মধ্যে দাবি ওঠে গোলাম আজমের বাংলায় অমুক দলের ঠাঁই নাই, অমুকের বাংলায় ঠাঁই নাই যারা যুদ্ধ অপরাধী, যদি যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত বন্ধ করো এই কথা যদি বলে, ওইখানে যদি অন্য দলের নামে ভুয়া ভুয়া স্লোগান ওঠে, তাহলে আপনি কি আসলেই দেশটা এরকম জায়গায় কোথায় চলে গেছে খেয়াল করেন? আর সরকার এই ধরনের ঘটনার জন্যে, ঘটনা তারা অনেকেই বলছে তারাই তো ঘটিয়েছে, তারা এই ধরনের একটা ঘটনা ঘটলো, তারা সাথে সাথেই রাতের বেলায় বসে নানা ধরনের প্রক্রিয়া নিল। তাহলে আপনি 10 মাসে মিনিমাম আইনের এই কাজটুকু আপনি করতে পারলেন না, তাহলে আপনি কি করছেন? আপনি আমাকে বলেন তো, এই যে 9 মাসে সংস্কারের দন্তেশ্বর পরে কি কাজটা হয়েছে সুনির্দিষ্ট কিছু বলতে পারলেন? আমি তো পারি না। ফজলু ভাই সিনিয়র লোক, উনি যদি খুঁজে পায় আজকে বললে খুশি হব। ঐকমত্য কমিশন বৈঠক করছে আপনাদের সাথে। কমিশনের বৈঠকের জন্য এত দেরি হবে কেন? এটা তো প্রশ্ন। রাজনৈতিক দলগুলো নাকি একমত হচ্ছে না কোনো কিছুতেই। না, একমত সবটা তো হবে না, সেটা আজকে বলেছি। ওই যে বললেন, ওইখানে বলেছি এটা একটা ভুল জায়গায় আপনারা আছেন সব পয়েন্ট। যেমন ধরেন মুক্তিযুদ্ধের 4 মূলনীতি অনেকে চায় বাতিল করা, ছুড়ে ফেলে দিচ্ছে, আমরা চাই না। কোনোদিন কি ঐক্যমত্য হব না তো? যারা 71-কে বাদ দিয়ে 47-কে রিপ্লেস করতে চায় 24-এর, এটা তো ঐক্যমত্য হবো না। দরকার নেই তো, সেটা আলোচনা রেখে দিক, তারা ভোটের কাছে যাক, ভোটে নির্বাচিত হলে করবে। আপনি ঐক্যমত্য যতটুকু হওয়া সম্ভব, যার জন্য কোট করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেছিলেন যে আমি আলোচনা হোক, যতটুকু ঐক্যমত ততটুকু করবো। তো এইটা কিন্তু যে আলোচনাগুলো আমরা করেছি ইতিমধ্যে, রাজনৈতিক দলগুলো একজনকে বসিয়ে দিলে তিনি টালি খাতার মতো করে কিন্তু বলতে পারে যে ঐক্যমত্য কোনটুকু আছে, নাই। তা সেটুকু করেই তো আগায় গেলে হয়। এইটা হচ্ছে একটা কালক্ষেপণ, এবং এই সময় আরো নতুন নতুন সংকট সৃষ্টি হবে। আপনি খালি প্রশ্নটা তুলে রাখি, দেখেন নাই করিডোর দেওয়ার নামে কি হচ্ছে? দেখেন নাই চট্টগ্রামের
আমাদের বন্দর দেওয়া হচ্ছে, আমরা এই বিষয়ে নিয়ে আলাপ করব প্রিন্স ভাই। আমি একটু জনাব ফজলুর রহমান যেটা সাহেবের দেশকে কাছে আরো যেতে ক্ষতিগ্রস্ত চাই, দিকে নিয়ে যাবে। যেটি আপনি বললেন যে কালক্ষেপণ করা হচ্ছে এবং বিএনপিও কিন্তু একই কথাই বলছে যে, এবং বিএনপি আরেকটু বাড়িয়ে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংস্কার দীর্ঘায়িত করা হচ্ছে এবং এটি করলে জনগণ মেনে নেবে না। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমি এই কথাটার উত্তর পরে দেব। আমার কথা, আপনারা যেহেতু ডাকেন আমাদেরকে, কাজে আপনাদের মতো করে আমরা কথা বললে আসবো না। আমি এখানে বলে গেলাম, বাংলাদেশে এর চেয়ে অনেক বড় কাজ হতেছে। এইগুলো হইলো এমনি তারা যায় চাটা খাইবার জন্য বোধহয় শেরাটন থেকে কেক টিক আনে। না, আজকে খাওয়াইনি কোনো না কেক। ফজলু ভাই, আপনি তো বিএনপির একজন আমি বলবো বড় কথার নেতা। উত্তর তো জি, দেব তো বলুন। আমি। হুম। এক নম্বর কথা হলো যে এইখান থেকে কোনো রেজাল্ট বেরিয়ে আসবে সেটা আমার বিশ্বাসের মধ্যে পড়ে না। ওকে, এখান থেকে কোনো রেজাল্ট বেরিয়ে আসবে না, অর্থাৎ এই যে জাতীয় ঐক্য কি কমিশন। ঐকমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের সাথে যেটা হয়েছে, কারণ এটার প্রধান যদিও ইউনূস সাহেবের নাম বলা হয়েছে, উনি কোন দেশের বাংলাদেশের নাগরিক বলে আমি জানি, তবে এখন কানে আরো ভিন্ন কথা আসছে। আর যিনি এটাকে পরিচালনা করতেছেন জনাব ডক্টর আলী রিয়াজ। আলী রিয়াজ, উনি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক। আমেরিকান নাগরিকের সঙ্গে আমি যতক্ষণ পর্যন্ত ডিক্লারেশন না দিবে যে আমি আমেরিকান নাগরিকত্ব ছাড়লাম, ততক্ষণ আমেরিকান পর্যন্ত নাগরিকরা তো গত 15 বছর ধরে সংসদ সদস্য ছিলেন, তখন কি আপনি এগুলো নিয়ে প্রশ্ন করেছেন? তখন তো এটা সামনে আসে নাই। কে বলেছে? সবাই রিপোর্ট করেছে, অনেক আমি- রিপোর্ট হয়েছে। এখন যেটা আপনি বলছেন যে ডক্টর ইউনূস কোন দেশের নাগরিক কিংবা আলী রিয়াজ, সেটি সামনে আনছে কারা? সেটি তো আমরা দেখছি সজীব ওয়াজেদ জয়ের পোস্টে সামনে কে আসছে। কে সজীব, এই কথাটা সত্য না মিথ্যা এই কথাটা বলে সেটা তো আমরাও জানি না, সেটা আপনি দাবি না, করেছেন, আপনি আমি বলতে জানি পারবেন। বলি তো বলছি। আমেরিকান না, সে 40 বছর যাবত আমেরিকাতে থাকে, আমেরিকান নাগরিক। আরো যারা যারা আসছে আমি তো দেখলাম সবকিছু। এটা অসত্য যদি হয় তাহলে আমি খুশি হব, কিন্তু আমি দেখলাম আরো আছে অনেকেই যারা আমেরিকান নাগরিক। কিন্তু ডক্টর আলিয়া যে আমেরিকান নাগরিক, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই বলে আমি কথাটা বলছি, যে একজন বিদেশির নেতৃত্বে আমরা বাংলাদেশের বহু মানুষ ছিল, বহু আইনজ্ঞ মানুষ আছে, বহু সংবিধানের বিশেষজ্ঞ আছে, তারা বসতে পারতো। যেমন তারপরও তারা বসতেছে। আমি এইটার মধ্যে আমার না করি না আমি, কিন্তু আমার এটার উপরে কোনো বিশ্বাস নাই। কারণ আমি গত 10 মাস যাবৎ যা দেখতেছি, এই যে সংস্কারের কথাটা শুধু নির্বাচন, একটা সঠিক নির্বাচনকে, জনগণের অধিকার নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা হিসাবে আমি এটাকে দেখি। 2 হলো, এখন যা চলতেছে বাংলাদেশে, ওনারা যা করতেছে, একটা ইলেকশন ওনারা দিয়ে দিবেন, ওনাদের কাজ শেষ করতে আমার মনে হইতেছে এটা হলো 25 সাল। 2025 সাল, এটা 50 সালে গিয়েও শেষ হবে না, 2050 সালে। আমাদেরকে তো বোকা ঠাউরায় লাভ নাই, আমাদের তো অভিজ্ঞতা হয়েছে। ওনারা যে যে কাজ হাতে নিছে এবং সেই হাতে নেওয়ার জন্য ওনারা যে কর্মকাণ্ড করতেছেন, এই কর্মকাণ্ড খুব দ্রুত শেষ হবে বলে আমি মনে করি না। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের নেতা, স্থায়ী কমিটির সদস্য বিএনপির জনাব খসরু সাহেব যে কথা বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব খুব যৌক্তিকভাবে কথাটা বলেছেন যে এইটা দীর্ঘায়িত করার জন্য হচ্ছে এবং দীর্ঘায়িত হলে মানা হবে না। এটা কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য হচ্ছে বলে মনে করেন আপনি? এটা এই দেশে যারা বিশ্বাস করে না, যারা স্লোগান দেয় গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার ঠাঁই নাই বা অমুকের ঠাঁই নাই, বা ওই কি কাদের মোল্লার বাংলায়, ওদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য এই দেশটা 71 সনে যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়েছিল, সেই ফাউন্ডেশনে যারা বিশ্বাস করে না তাদেরকে সময় এবং সুযোগ দেওয়ার জন্য এই কাজটা চলছে, দীর্ঘায়িত করা হচ্ছে। এই দেশে খুব সুস্পষ্টভাবে এখন যে জায়গাতে এসে দাঁড়াচ্ছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথাটা বলছি, সেটা হলো বাংলাদেশ এখন 71-এর স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছে। আপনি মুক্তিযুদ্ধ চান না তা চান, 71 বিশ্বাস করেন কি করেন? এটা তো গত 16 বছরও ছিল, আওয়ামী লীগ তো এটার উপরেই রাজনীতি করেছে। কোনটা? যে গত 16 71 কে বছর আপনি এটা ছিল পছন্দ না। করেন কি করেন না, আপনি হয় 71-এর না, পক্ষে আমি অথবা এটাই বিপক্ষে। বলি, আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ এক জিনিস না।
হাসিনা অপরাধ করছে তার ফাঁসি হবে, আওয়ামী লীগ অপরাধ করছে ফাঁসি, কিন্তু আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। আপনি আওয়ামী লীগ ফেল করছে বা আওয়ামী লীগ অপরাধ করছে বলে মুক্তিযুদ্ধকে অপরাধী সাজাইবেন, সেটা না, কিন্তু ঠিক না। আওয়ামী লীগের সাথে অপরাধ না, হ্যাঁ। মানে আওয়ামী লীগে তো ৭১-এর কথা হ্যাঁ, বলেই করছে সেটা তারা যদি না এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, তো তারা যদি নিজেরা লাভবান হয়ে থাকে সেটা তাদের অপরাধ, এটা মুক্তিযুদ্ধের কোনো অপরাধ না। কাজে এখন যারা বলতেছে যে ৭১-এ মুক্তিযুদ্ধ বা এটা হয়ই নাই, ৪৭ হইলো আসল। আজকেও দেখছি আমি জিন্নার ছবি দেখানো হয়েছে যে ৪৭টাই সঠিক ছিল, এইটার থেকে একটা ধারাবাহিকতায় না ৪৭টা সঠিক ছিল না, ৪৭টা ভুল প্রমাণিত হয়েছে ৫২-তে। জাতিসত্তার যে প্রশ্ন, যে ধর্মভিত্তিক জাতিসত্তায় রাজনীতি রাষ্ট্র হতে পারে না, জাতিসত্তা হবে নৃতাত্ত্বিক জাতিসত্তা, তার উপরে ২৩ বছর সংগ্রাম হয়েছে এবং ৭১ সনে যুদ্ধ হয়ে বাঙালি জাতিসত্তার উপরে যুদ্ধটা হয়েছে এবং বাঙালির একটা রাষ্ট্র হয়েছে। কিন্তু বাঙালি পরবর্তী সময়ে এই দেশে যারা আছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমরা রাষ্ট্রসত্তায় বাংলাদেশি হিসাবে নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করছি, খুবই ক্লিয়ার কথা। কিন্তু এখন যারা স্লোগান দিচ্ছে যে এটা গোলাম আজমের বাংলা, এইটা যারা স্লোগান দিচ্ছে এটা অমুকের বাংলা, এইটার সঙ্গে গোলাম আজমের বাংলা হইলে এর পরের স্লোগানটাই হইল কায়েদ আজমের পাকিস্তান, এহিয়া খানের পাকিস্তান, টিক্কা খানের পাকিস্তান। এর পরের স্লোগানটা এইটা আসবে যদি এই সরকার যদি এইটার ব্যাপারে বলে কে দিছে আমরা তো দেখি নাই, আমরা তো বুঝতে পারি না, তাহলে বুঝতে হবে এই সরকারের এর উপরে এইটার সঙ্গে এই সরকারের সংযুক্তি আছে অথবা মৌন বা প্রকাশ্য সমর্থন আছে। আমি বলবো প্রকাশ্য, যে এই স্লোগান দিতে পারে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, অথচ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ৩ দিন আগে ২৫ বৈশাখ জি যে স্টেটমেন্টটা করেছে, ১৬৪তম জন্মবার্ষিকীতে, হ্যাঁ ১৬৪তম হ্যাঁ, জন্মবার্ষিকী যে ছিল। স্টেটমেন্টটা করেছে বলেছে আমরা খুব গর্বিত যে একজন বিশ্বকবি আমাদের নোবেল লরিয়েট আমাদের জাতীয় সঙ্গীত লিখে, সেই জাতীয় সঙ্গীতটা যখন গাইতে গেছে তখন যে ধরনের মানে করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, অনেক সময় মনে হয় আমরা বোধহয় এমন ভুল করেছিলাম মুক্তিযুদ্ধটা করে। আপনি তো জানি না মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত। আমি যখন দেরাদুন, এখান থেকে ২৫০০ কিলোমিটার দূরে, দেরাদুনের হয়ে সেই হিমালয়ের পাদদেশে ১৬,০০০ ফুট ৭,০০০ ফিট উপরে যখন ভোরবেলায় ৫টার সময় সুবে সাদেকের পরে গান গাইতাম সূর্যোদয় সহ আমার সোনার বাংলা বুক বায়া পানি পড়ত। আবার সন্ধ্যার সময় যখন পতাকাটা নামাইতে যাইতাম, পতাকাটা এই গানটা গায়ে তুলতাম, আবার পতাকাটা যখন নামাইতে যাইতাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এক কণ্ঠে গান গাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে ৫৪ বছর পরে এসে যখন দেখি যারা স্লোগান দেয় এই গোলাম আজমদের নামে, যুদ্ধ অপরাধীদের নামে স্লোগান যারা দেয়, তারা যখন বলে যে জাতীয় সঙ্গীত গাওয়া যাইব না, তখন মনে হয় আসলে ভাই আপনাকে এখানে আমি একটা বিষয় স্মরণ করাতে চাই। আপনি যেই জাতীয় সঙ্গীতের আবেগের কথা বললেন, এই স্লোগানটি যে বা যারা দিয়েছিল সেই গোষ্ঠী স্লোগান দেওয়ার পর সেখানে উপস্থিত কেউ কিন্তু সেটি মানেনি। এবং গত কয়েকদিন ধরে যেই তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রাজু ভাস্কর্য এবং দেশের বিভিন্ন জায়গায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। তার অর্থ ৫৪ বছরে কিন্তু আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষের মানুষই আমরা বেশি দেখেছি বাংলাদেশে। আপনি তো আগে আগে কথাটা বলে ফেললেন। আমি তো বলতে চাইছিলাম জালিমের গলে আলিম হয়, কথাটা আমি বলতে চাইছিলাম। তো জালিমের গড়ে আলিম হয়। হিরণ্যকশিপুর গড়ে জন্মগ্রহণ করে ভক্ত প্রহ্লাদ, ওই কাফেরদের গড়ে যারা আল্লাহ বিশ্বাস করতো না মক্কা মদিনায়, তাদের গড়ে হযরত মুহাম্মদের সবচেয়ে বড় বড় শিষ্যরা হয়েছে। কাজে এটা তো তাদেরকে আমি স্যালিউট করব। কালকে যারা রাজু ভাস্কর্য এই কথা বলে তাদেরকে আমি স্যালিউট, এই সন্তানেরা তোমরা লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু নিয়ে তোমরা বেঁচে থাকো, তাদেরকে স্যালিউট করব। কিন্তু এই কথাটা কি আজকেই প্রথম হইল, নাকি ১৬ই ডিসেম্বর কেন্দ্রিক জামাতের পত্রিকায়, শিবিরের পত্রিকায় লেখা হয়েছিল যে যারা যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে মাপ করতে পারে? এটা কি কারা একদিন বলছে কথাটা জামাত? আমি তো বলি এই দেশে কেউ দোষী না, দোষী একমাত্র জামাত। যে জামাত একটা কালো শক্তি। এখন যারা এই দেশের ৫৪ বছরের রাজনীতিতে যাদের শিক্ষা হয় না, এখন একটা সুযোগে সুবিধায়
একটা তাদের সুসময়ে যারা ইউনিভার্সিটি দখল, বিশ্ববিদ্যালয় দখল করছে, প্রশাসন দখল করছে, সচিবালয় দখল করছে, যারা ব্যাংক দখল করছে, সবকিছু দখল করে নিয়ে এখন যারা মনে করতেছে 10% ভোট নিয়ে 100% ভোটকে আমরা এই দেশে লিড করব, আমরা নেতৃত্ব করব, তারা নির্বাচনও চায় না এবং নির্বাচন না চায় 54 বছর আগে ফিরে যেতে চায় ওই গোলাম আজম সাহেবদের সেই আলবদর রাজাকারের কাছে তারা ফিরে যেতে চায়, যারা মুনির চৌধুরীকে ধরে নিয়ে হত্যা করবে, যারা যারা আব্দুল আলিম মানে ওই যে চক্ষু বিশেষজ্ঞ আব্দুল আলিম চৌধুরীদের চৌকুটায় মৃত্যুবরণ করা। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার এই গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল? কারণ এই সরকারের উপদেষ্টা কিন্তু প্রতিনিয়ত তাদের কথাবার্তা আমি প্রকাশ সরকারের করছেন। উপদেষ্টাদেরকে চিনি না, চিনি ইনুস সাহেবকে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন না। একজন বোধ হয় শুধু মুক্তিযোদ্ধা এই গভর্নমেন্টে, তার নাম ওই যে মুক্তিযুদ্ধের যিনি 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 উপদেষ্টা, আমি তাকে সেলিউট করি, উনি মুক্তিযোদ্ধা, আর কেউ মুক্তিযোদ্ধা না। এবং অনেক পরিবার আছে এখানে, আমি খুব ক্লিয়ারলি বলতে পারি, এখন আর বলতে চাই না, অনেক পরিবার আছে যাদের বাপদাদারা এই দেশে যাতে দেশ স্বাধীন না হয় পাক বাহিনীর সবচেয়ে বড় শহুদর এরাই ছিল তাদের এলাকায়, এবং তারা অনেকে আমার কাছে আইসা জীবন ভিক্ষা চাইছে। আমি নাম কইতে পারি কিন্তু আমি বলবো না, আমি বলে ফেলছি এই নামগুলো আগে। জি, অনেক ধন্যবাদ। এরা হলো মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান, কাজে এরা মুক্তিযুদ্ধ রইল কি রইল না এইটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। প্রিন্স ভাই, আপনার কাছে জানতে চাই, যেই আশঙ্কাটি জনাব ফজলুর রহমান সাহেব প্রকাশ করলেন যে এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী আবার তারা এই সুযোগে এক ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, আপনার কাছে কি মনে হয় চেষ্টাটা আসলে দীর্ঘায়িত হবে কিংবা সাস্টেইন করবে? না, আমি শেষ উত্তরটা দিয়েই কথা বলি না, এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটা সাস্টেইন করবে না। এটা আমাদের দেশের তরুণ সমাজসহ সবাই রুখে দাঁড়াবে। যেটা আপনি একটু তথ্য হিসাবে বললেন যে এত সবের পরেও যেভাবে তারা জাতীয় সঙ্গীতকে আফোল্ড করছে, ফজলু ভাই যেটা বললেন, এবং একটা কথা চিন্তা করেন, উনি তো সিনিয়র লোক, যে ওনার আয়ু নিয়ে তারা বেঁচে থাকে, মানে একটা সিনিয়র মানুষের যে কি বলবো, যে তাদের প্রতি যে শুভাশিস, এবং আমরা মনে করি যে এই তরুণ প্রজন্মই এটা কিন্তু রক্ষা করবে। কিন্তু আমি ছোট্ট করে একটা বিনয়ের সাথে বলি, মানে আমি খুব ঠান্ডা মাথায় বলতে চাচ্ছি কথাটা, এই যে এত বড় ঘটনা, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি এর বিরুদ্ধে এখনো পজিশন না নেয়, আপনি আইন চিন্তাটা করে যে এই ধরনের মব বা এই ধরনের ঘটনাবলী করতে কেউ পারবে না, শুধু এইটা না, অন্য যে কোনো ধরনের ঘটনাবলী। এবং অনেক সময় যে অনেকের হয়তো, এরা সব আমি বলছি না, যে কোনো কোনো ছোট ঘটনায়, আমি তো বললাম ধরেন এই যে একটু যেটা গতকাল যে ঘটনাগুলো হলো, সেপ্টেম্বরে যে সিদ্ধান্ত আপনি ওই সময় না করে একটা এক ধরনের মবই বলবো, এখানে গেল ওখানে গেল, তারপরে আপনি রাতের বেলায় জিনিসটা করলেন, আলটিমেটলি এইটার মধ্যে কারা সাহস পেয়ে গেল আপনি খেয়াল করেন, তাতে করে ক্ষতিগ্রস্ত কে হবে আপনি খেয়াল করেন। তাহলে এই দায় কিন্তু সরকারকেই নিতে হবে। এখানে একটা ছোট্ট সরকারকেই নিতে করতে চাই যে যমুনার সামনে কিন্তু 144 ধারা জারি ছিল, হ্যাঁ, তারপরেও সেখানে মব গিয়েছে, অর্থাৎ সরকার কিন্তু আইন করে যেখানে 144 ধারা জারি করে রেখেছে শাহবাগে বসা নিষেধ, তাহলে সরকার এই মবকে কন্ট্রোল করার জন্য দমন পীড়নের বাইরে আর কি প্রক্রিয়া ব্যবহার করতে পারে? না, আপনি তো দমন পীড়ন না আপনি করবেন কিনা ও পয়েন্টটা যদি রাখি, আপনি তো প্রশ্রয় দিলেন, আপনি প্রশ্রয় দিলেন না, তা আপনি আইনের শাসন মানে আপনি কি দুষ্টের দমন, আর কি অন্যদের তো আপনি পজিটিভ জায়গা দেখবেন। তা আপনি এই ধরনের দুষ্ট প্রক্রিয়াকে যদি পক্ষ অবলম্বন করেন, তাহলে কখনো কি আপনি আইনের শাসন ফিরিয়ে আনতে পারবেন? আপনি তো সেটাকে প্রশ্রয় দিলেন, আপনি ঠান্ডা পানি দিয়ে দিলেন এই জায়গা থেকে। সম্ভবত উত্তর সিটি কর্পোরেশন, জানতে ইচ্ছা করে না, আজকে সেই উত্তর সিটি কর্পোরেশন রিক্সা ভেঙে যেখানে হাত পা ধরছে, দেখলাম একজন রিক্সা চালক ভাই, যে আপনার পায়ে ধরে আমার রিক্সাটা ভেঙেন না, আমি আর এই জায়গায় উঠবো না, আমি আরও আইনের শাসন চাই, তারপরে ভেঙে চুরে ফেললেন। তা আপনি কার স্বার্থ রক্ষা করছেন? তো এইটা যারা দেখবে, আপনি যদি ন্যূনতম এখানে আইনের জায়গাটা না আনেন, তাহলে এই দায় তো আপনাকেই নিতে হবে। এবং আপনাকে নিতে হবে মানে কি, খালি যে দায় নিয়ে, কারণ এটা তো আমরা রেগুলার গভর্নমেন্ট হলে সেই দায় নিয়ে আমরা তাকে প্রতিহত করে নতুন সরকার চিন্তা করতাম। অন্তর্বর্তীকালীন সরকার বলে আমরাও তো একটা বিপদে আছি, আমি ফ্রাঙ্কলি স্পিকিং বিপদে আছি এই কারণে যে আমরা এখনো পর্যন্ত তার প্রতি তো সমর্থন উজ্জ্বল করিনি। আমরা চাই এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে জিজ্ঞেস না করে সে মন্ত্রিসভা গঠন করলেও আমরা আপত্তি না করে বলেছি যে আপনি আপনার কাজটা যথাযথভাবে করেন। এবং এই কথাটা বারবার আমরা বলছি, যদি ওনারা এই কাজ করতে ব্যর্থ হয়, তাহলে আপনি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তো বটেই, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। এবং
আপনি খেয়াল করেন যারা শহীদের জীবন দিয়েছে, এই যে হাজার হাজার আহত, তার বাইরে এই যে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছিল, তাদের যখন বুকটা ভেঙে যাবে তখন এই হতাশাকে কিভাবে আপনি সামনে তুলে আনবেন? শুক্রবারে নারীদের তাহলে- গ্রহযাত্রা আছে। হ্যাঁ, তা আমি বলছি, তাহলে সেইটার দায়িত্ব কি এই সরকার কি যথাযথভাবে পালন করছে? পরিষ্কার করে বলি করছে না। সুতরাং এই দায় কিন্তু তাদেরই নিতে হবে। এই দায় এটার নিয়ে কোনো সরকার বিকল্প নাই। কতদিন থাকতে পারবে? আমার ওই যে আজকে আপনি একটা অন্য দলের নেতার কথা বললেন, আমার তো ব্যক্তিগতভাবে দেখছি যদি সরকার এখনো পর্যন্ত আমি ন্যূনতম বলছি, একটা ভোট হলেই সব দুধের বন্যা বয়ে যাবে, নট দ্যাট, কিন্তু যে গণতন্ত্রের পক্ষে, ভোটের গণতন্ত্রের পক্ষে যে যাত্রা, তাতে আপনি যে কাজটা আমরা করতে পারবো সেইটা দ্রুততার সাথে না করে যে কোনো বড় সংকটে দেশ পড়তে পারে। কি হবে আমরা বলতে পারি না, গণকের মতো তো কেউ বলতে পারবো না। কিন্তু আপনি দেখেন যে রিক্সা চালক ভাইরা ওই সময় জীবন দিয়েছে না, তারা স্যালুট করেছে না। আপনি যদি এইভাবে তাদের উপর অত্যাচার করেন, অন্যদের কথা বাদ দেন, আপনি গত ঈদে আপনার টেলিভিশন শো সবাই দেখিয়েছিল যে আমাদের মাননীয় উপদেষ্টা, আমি শ্রম উপদেষ্টা মিন করছি, সচিব, তারা যেভাবে যে বলেছিল আচ্ছা আমি এই টাকা এখন তোমরা নাও, শ্রমিকরা পরে দেবো। আজকে আমি এখানে আসার আগে আমার এক অর্থে আমাদের শ্রমিকদের দিয়ে আমি ঘেরাও হয়েছিলাম, বলছে যে আমাদের তো টাকা দিচ্ছে না, কালকে আমরা কি করব, জানতে আসছে আমাদের কাছে, আমাকে বলতে আসছে। আমি অন এয়ার এত কথা বলতে চাই না, দু একজনের নাম বলেছে, আগে ঈদের আগে তারা আমাদেরকে ফোন ধরেছে, এখন ফোন বন্ধ করে দিচ্ছে সরকারি পর্যায়ে। তাহলে আপনি এগুলো কি মানুষ সহ্য করবে? তাহলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দেশটাকে? আবার আমি তো বলছি এটা রেগুলার সরকার, আপনার কাছে আমি অত প্রত্যাশা করি না। তাহলে আপনি একটা নির্বাচিত সরকারের কাছে দেন, আমরা তার কাছ থেকে বুঝ করে নেব যে কিভাবে কি করা যায়। সেও যদি জনগণের কথা রক্ষা না করে, সেও ক্ষমতায় থাকতে পারবে না। এই ধারার মধ্যে দিয়ে যাওয়ার মধ্য দিয়ে আপনি স্বচ্ছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহণ নিশ্চিত করার ধারায় যদি আমরা চলার পথটা তৈরি করতে পারি, সেইটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আপনার কাছে সেই কাজটা আরেকবার জরুরি বলে আসা আমরা যায় মনে কিনা, করি। জনাব ফজলুর রহমান সাহেব, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, সরকার প্রিন্স ভাইয়ের কথা অনুযায়ী অনেকগুলো বিষয় তারা আসলে সামলাতে ব্যর্থ হয়েছে, এবং আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই সরকারের সময় মুক্তিযুদ্ধের যেই স্পিরিট কিংবা চেতনা, সেটা নানা জায়গায় বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এই মুহূর্তে আসলে দেশের জন্য কি জরুরি? আমি আরো বলি আপনাকে, ধরেন মুক্তিযুদ্ধ, আমি তো বলছি, আপনি জামাই আদরে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা গাজা আমাদের ভাইদের সাথে এত সুন্দরভাবে করে দিলেন। ঠিক দেখেন, ইসলামের নামে যারা এই দেশে, যারা মূলত ইসলাম যারা আনলো, সেই সুফিবাদীরা, আহলে সুন্নাতুল জামাত, সেই খাজা মঈনুদ্দিন চিশতি থেকে, শাহ সুলতান থেকে, শাহজালাল থেকে ধরে শাহ পরান, বাইজিদ বুস্তামি, খান জাহান আলী থেকে, যারা এই দেশে ইসলাম আনলো সুফিবাদের মাধ্যমে, লাখ লাখ লোককে আপনি আটকাইলেন রাস্তায়। আর যারা ঢাকা শহরে আসলো তাদেরকে এমন ধরনের ঘটনা ঘটাইলেন, কোথাও আপনি স্থান দিলেন না, দাঁড়াইতে দিলেন না। একই ইসলাম, কিন্তু ইসলামে তো 5টা জিনিস মূল: কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে কেউ যাবে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে, কেউ যাবে ইস্তেমায়, কেউ যাবে বনে জঙ্গলে আল্লাহরে পাওয়ার জন্য। এইখানে যে আমাদের সরকারের যে দ্বিচারিতা, নারী দেখেন, নারী আন্দোলন নিয়ে যে দ্বিচারিতা শুরু হয়েছে, নারীকে যেভাবে কথা বলছে মৌলানা শাবনামদারি মুফতিরা, যে যারা নারী কমিশনে যারা এইটাকে উপস্থাপন করছে, তাদের মধ্যে অনেকেই বেশ্যা আছে, পতিতা আছে। তারা এই তো সেটা ধরনের- নিয়ে আসলে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে। আরে ভাই, আপনি খালি দুঃখ প্রকাশ করার মধ্যে আছেন। এদেরকে কি করা উচিত? কি করা উচিত বলেন ফজলু ভাই, কি করতে হবে আসলে এদেরকে? এদেরকে কি করা হবে? এদেরকে ঠিক আছে, দে উইল কাম, টাইম উইল কাম, এন্ড দি টাইম উইল নিয়ে আসতে হবে, অন্যটা না বাদ আসবে। দিলাম। যারা আমার মা, যারা মেয়ের পেটে, মহিলার পেটে নারীর পেটে জন্মগ্রহণ করে, যারা নারীকে বেশ্যা বলে কারণে অকারণে, সেই মা তাকে পেটে ধরা উচিত হয় নাই, বা সেই মায়ের পেটে তার থাকা উচিত হয় নাই। এবং এখনের মায়েরা যারা আছে, তাদের ঘরেও যারা আছে, মৌলানা মৌলভী সাহেবরা, মোল্লা মুন্সিদের ঘরে, সবাইকে আমি বলবো, মায়েরা তোমরা এদের বাচ্চা পেটে নিও না। তোমাদেরকে এরা খুব হ্যাকারত নজরে, খুব নিচু নজরে তোমাদেরকে দেখে, বাজে কথা বলে। ডোন্ট ডু দিস। আফগানিস্তানে 51% বিচারক ছিল এই আল কায়দার আগে, 61% ছিল মাস্টার, শিক্ষক। এখন নারী। একজনও নাই। ক্লাস 5 পরে পড়তে হইলে লুকায় পাকিস্তানে আসতে হয়। এই দেশটাকে আমরা চাই? এই দেশটা আমরা চাই না। আমরা চাই ওই যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, নারী এবং নর সমানে সমান।
কেহ কারে নাহি জিনে সমানে সমান, ভাই আর বোন, স্বামী স্ত্রী, মা আর সন্তান, সব সমানে সমান। আমি আর একটা কথা বলি, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলতেছেন, শুধু আমাকে একটু কথা বলতে দেন। আমার 1 মিনিট আমার সময় কাছে আছে। কিন্তু হ্যাঁ 1 মিনিটই কম, একবার ঘড়িটা ধরেন। আমার কাছে কিন্তু হাজার হাজার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ আসে, কথা বলে। তারা বলে তারা যে এসব করতেছে 71 নিয়ে, 71-এর ব্যাপারে আমরা যদি এই দেশে জাগো 71 নামে যদি আমরা কোনোদিন সোহরাওয়ার্দী উদ্যানে বা প্রেস ক্লাবে বসে যাই, তাইলে তো তারা কি এটা এই সরকার সামলাইতে পারবে? এই দেশটাকে কি তারা এই জায়গাতে নিতে চায় যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের মধ্যে একটা সিভিল ওয়ারের দিকে যাবে? যে কথাটা ওই যে মাহফুজ আলম, জি। এই ছেলেটা দেখছি এখন আবার ভালো ভালো কথা কয়। এই ছেলেটা একবার না, বলছিল সবাই যে- বলেছে, মাহফুজ, আসিফ, নাহিদ, এরা না, সবাই না, না, বলেছে এরা একই সুরে। এই ছেলেটা কিন্তু বলছে 3 দিন বলছে যে এই দেশে গৃহযুদ্ধের দিকে যাবে। কিন্তু এখন ছেলেগুলা ভালো কথা বলতেছে। আমি তো সেই কারণেই বলছি যে যারা স্লোগান এখন দিচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ চাই, 71-কে আমরা সবচেয়ে বেশিও করি, তারা আমার আয়ু নিয়ে বেঁচে থাকুক। কিন্তু যদি এই দেশটাকে মুক্তিযুদ্ধ এবং তার বিরোধীদের মধ্যে বিভাজন করা হয়, এই সরকার যদি এটা উস্কানি দেয়, আমি সরকারকে খুব হুঁশিয়ার করছি, মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু মানুষ মাঠে নামবে। জি, অনেক ধন্যবাদ ফজল ভাই আপনাকে। প্রিন্স ভাই, আপনি যদি 35 সেকেন্ডে কিছু বলেন। না, আমি মনে করি যে আজকে যে আলোচনাটা হলো পজিটিভ জায়গায় আমরা দেখতে চাই। সরকারেরই কিন্তু প্রধান দায়িত্ব, আবার ওই কথা রিপিট করছি, যে একটা রেগুলার সরকার, ইউনাইটেড সরকার হলে, জি। দলীয় সরকার হলে সে যেভাবে সামলাইতে পারতো, এই সরকারে কেউ যদি মনে করে যে আমরা সামলাইতে পারবো, তারা ভুল জায়গায় আছে। জি। সুতরাং আর দেরি না করে দ্রুততম সময়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সে তার ক্ষমতা হস্তান্তর করে যারা নির্বাচিত হবে সেইটা যদি করতে পারে, সেইটাও এই সরকারের একটা অগ্রগতি হবে। আশা করি সে ব্যাপারে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সেই পথে তারা জি, চলবে। অনেক ধন্যবাদ সেটাই আমার জনাব রুহিন আকাঙ্ক্ষা হোসেন থাকবে। প্রিন্স, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে। আমাদের আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টি বেরিয়ে আসলো যে বাংলাদেশের জনগণের উপর আসলে শেষ কথা বলে কিছু নেই। জনগণ যেভাবে করে এই দেশকে দেখতে চাইবে এবং যেই চেতনা নিয়ে জনগণ এই দেশকে গড়তে চাইবে, সেই চেতনার দিকে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।